সিলেট সরকারি মহিলা কলেজ এর অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল হাই, প্রভাষক, ইতিহাস বিভাগ, সিলেট সরকারি মহিলা কলেজ। আজকে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কোর্সের একটি বিষয় সম্বন্ধে আলোচনা করব। তোমরা সবাই জানো এটি ডিগ্রি পাস প্রথম বর্ষ এবং অনার্স প্রথম বর্ষের কম্পালসারি একটি কোর্স। এই কোর্সের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ৬ দফা আন্দোলন। আজকে আমরা ৬ দফা আন্দোলন সম্পর্কে কথা বলব। আজকের ক্লাসের পরে আমরা যা শিখতে পারবো তা হচ্ছে ১৯৬৬ সালের ৬ দফা সম্পর্কে আমাদের একটি ধারণা হবে। ৬ দফার পটভূমি সম্পর্কে আমরা বলতে পারবো এবং ৬ দফার যে ৬টি ধারা আছে তা ব্যাখ্যা করতে পারবো। প্রথমেই ৬ দফার পটভূমি সম্পর্কে কথা বলা যাক। ৬ দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি পেশ করেন। মূলত ৬টি ধারা, যে ৬টি ধারার মাধ্যমে বাঙালির আত্মনিয়ন্ত্রণাধিকার এবং বাঙালির দাবি তৎকালীন পাকিস্তান সরকারের প্রতি পেশ করা হয়েছিল এই ৬ দফার মাধ্যমে। ১৯৬৬ সাল তোমরা সবাই জানো যে ১৯৪৭ সালে ভারত এবং ব্রিটিশ সরকার থেকে ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। পাকিস্তানের একটি অংশ ছিল পূর্ব পাকিস্তান এবং আরেকটি পশ্চিম পাকিস্তান। বাঙালিরা পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ, যারা ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানি কর্তৃক বিভিন্ন ক্ষেত্রে নির্যাতন এবং নিষ্পেষণের শিকার হয়। বিশেষ করে বৈষম্য, যেটি অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক সকল ক্ষেত্রেই বিদ্যমান ছিল। মূলত ১৯৬৬ সাল একটি উত্তাল সময়, কারণ এই সময়ে আইয়ুব সরকার বাঙালিদের উপর অত্যাচার এবং নিপীড়ন চালু রেখেছিল এবং ১৯৬৬ সালে তাশকন্দ চুক্তি, যেটি মূলত হয়েছিল যুদ্ধের পরে, এই ১৯৬৬ সালে তাশকন্দ চুক্তির মাধ্যমে কাশ্মীর সমস্যার কোনো সমাধান হয়নি, ফলে এটি অনেকের কাছেই ছিল অপমানজনক। তৎকালীন সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলো একটি সম্মেলন আহ্বান করে, যেটি ছিল ৫ই ফেব্রুয়ারি ১৯০৫ এবং ৬ই ফেব্রুয়ারি ১৯৬৬ সালে লাহোরে অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে মূলত স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ একটি ৬ দফা সম্বলিত কিছু দাবি পেশ করে, যাকে ঐতিহাসিক ৬ দফা নামে অভিহিত করা হয়। অর্থাৎ পাকিস্তান সরকার তৎকালীন সময়ে বাঙালিদের উপর যে বৈষম্য চালু রেখেছিল এবং তৎকালীন সময়ে বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈষম্য, তার বিরুদ্ধে এই ৬ দফা ছিল একটি মুক্তির সনদ। এই ৬ দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্থাপন করেন মূলত ৫ই ফেব্রুয়ারি ১৯৬৬ সালে, সম্মেলনের প্রথম দিনে। পরবর্তীতে বঙ্গবন্ধুকে ৬ তারিখেই পাকিস্তানের বিভিন্ন পত্রিকা বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত করে। ফলশ্রুতিতে আমরা দেখব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মেলন বর্জন করেন এবং ২১শে ফেব্রুয়ারি ১৯৬৬ সালে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ৬ দফা দাবিটি গৃহীত হয় এবং একটি পুস্তিকা প্রণয়ন করা হয়, যেটি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি পুস্তিকা প্রণয়ন করা হয়, যেটি ছিল ৬ দফা আমাদের বাঁচার দাবি শিরোনামে। এই ৬ দফাকে কেন্দ্র করেই আমরা দেখব যে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ একটি আন্দোলন শুরু করে, মূলত বাঙালিদের মুক্তি আদায়ের জন্য। প্রতি বছর ৭ই জুন ৬ দফা দিবস হিসাবে পালন করা হয়, কারণ এই দিন থেকেই
1966 সালের এই দিন থেকেই দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূত্রপাত হয়েছিল। এখন আমরা দেখব যে ৬ দফা আসলে কি ছিল, যার মাধ্যমে বাঙালির স্বাধিকার এবং মুক্তির আন্দোলন নিশ্চিত হয়েছিল। প্রথমেই দাবিটি ছিল শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি সম্বন্ধীয়, অর্থাৎ পাকিস্তান সরকার কিরকম হবে সে সম্পর্কে একটি রূপরেখা প্রথম দাবির মাধ্যমে দেয়া হয়। এতে বলা হয় যে দেশের শাসনতান্ত্রিক কাঠামো এমন হবে যেখানে পাকিস্তান হবে একটি ফেডারেশন ভিত্তিক রাষ্ট্র এবং যার ভিত্তি হবে লাহোর প্রস্তাব, অর্থাৎ লাহোর প্রস্তাবের ভিত্তিতে একটি ফেডারেশন ভিত্তিক রাষ্ট্র হবে পাকিস্তান, এবং এর সরকার হবে পার্লামেন্টারি ধরনের, সংসদীয় সরকার হবে, এবং আইন পরিষদ হবে সার্বভৌম, অর্থাৎ আর আইন পরিষদ সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে। জনগণের ভোটে নির্বাচিত এই আইন পরিষদ স্বাধীনভাবে কাজ করবে এবং তার রাষ্ট্রের সর্বোচ্চ শক্তির অধিকারী হবে। এবং এই আইন পরিষদের যারা নির্বাচিত প্রতিনিধি, তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। এটি ছিল প্রথম দাবি। দ্বিতীয় দাবিতে আমরা দেখব কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেবলমাত্র দুটি ক্ষেত্রে সীমাবদ্ধ থাকার কথা বলা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র দেশ রক্ষা বা প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি, এই দুইটি ছাড়া অবশিষ্ট সকল বিষয় অঙ্গরাজ্য অর্থাৎ প্রাদেশিক সরকারের হাতে থাকবে। নিরঙ্কুশ ক্ষমতা অর্থাৎ সকল ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে, শুধুমাত্র দেশ রক্ষা বা প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি ছাড়া। দুইটি বিষয় ব্যতীত সকল বিষয়ে অঙ্গরাজ্য বা প্রদেশের সার্বভৌম ক্ষমতা থাকবে। এটি ছিল দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি, ৬ দফার তৃতীয় দাবিতে আমরা দেখব এটি ছিল মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা। মুদ্রার ব্যাপারে দুইটি প্রস্তাবের কথা বলা হয়। প্রথমত, সমগ্র দেশে দুটি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকার কথা বলা হয়, অর্থাৎ পুরো দেশে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে দুটি পৃথক মুদ্রা হবে, কিন্তু সেটি অবাধে বিনিময়যোগ্য। অথবা সমগ্র দেশের জন্য কেবলমাত্র একটি মুদ্রা চালু থাকতে পারে। সেক্ষেত্রে শাসনতন্ত্রে এমন ফলপ্রসূ ব্যবস্থা রাখতে হবে যাতে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচারের পথ বন্ধ হয়। এক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভের প্রবর্তন করতে হবে এবং পশ্চিম পাকিস্তানের জন্য পৃথক আর্থিক ও অর্থ বিষয়ক নীতি প্রবর্তন করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে, হয় দুটি দেশের জন্য আলাদা মুদ্রা থাকবে, অথবা যদি একটি মুদ্রাই থাকে সেক্ষেত্রে দুইটি দেশের জন্য আলাদা রিজার্ভ ব্যাংক স্থাপন করতে হবে। সেটি ছিল তৃতীয় দাবি, যেটি ছিল মূলত মুদ্রা ও অর্থ সম্বন্ধীয় ক্ষমতা নিয়ে। চতুর্থ দাবি ছিল মূলত রাজস্ব ও কর শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা। ফেডারেশন বা রাষ্ট্রের অঙ্গরাজ্যগুলির কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সকল ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যের, অর্থাৎ রাষ্ট্রের সকল কর আদায় করবে প্রদেশসমূহ, সকল ক্ষমতা তাদের উপর ন্যস্ত থাকবে। কেন্দ্রীয় সরকার কোনরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না, অর্থাৎ কেন্দ্রীয় সরকার শুধুমাত্র প্রদেশ থেকে কর পাবে, কিন্তু তারা কর ধার্য করতে পারবে না। এক্ষেত্রে ব্যয় নির্বাহের জন্য অঙ্গরাজ্যসমূহ একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে প্রদান করবে। অঙ্গরাজ্যের সব রকমের করের শতকরা একই হারে আদায়কৃত অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল গঠিত হবে, অর্থাৎ যতগুলো প্রদেশ থাকবে তারা আনুপাতিক হারে কেন্দ্রীয় সরকারকে কর প্রদান করবে এবং তার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে। এটি ছিল চতুর্থ দাবি। পঞ্চম দাবি ছিল মূলত বৈদেশিক বাণিজ্য বিষয়ক। বৈদেশিক বাণিজ্য নিয়ে কয়েকটি কথা বলা হয়। মূলত প্রতিটি রাজ্যের বা প্রদেশের বহির্বাণিজ্য অর্থাৎ বাইরে ব্যবসা করার ক্ষমতা পৃথক পৃথক হিসাব রক্ষা করতে হবে, পৃথক পৃথক হিসাব থাকবে। বহির্বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলোর অধীনে থাকবে, অর্থাৎ একটি প্রদেশ যেই বৈদেশিক বাণিজ্যে অংশগ্রহণ করবে তার সকল ক্ষমতা ওই প্রদেশের থাকবে। কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মত হারে অঙ্গরাজ্যগুলি মিটাবে, অর্থাৎ বৈদেশিক মুদ্রার চাহিদা সেটি অঙ্গরাজ্যগুলো আনুপাতিক হারে পেশ করবে। আরেকটি বিষয় ছিল যে দেশের
অঙ্গরাজ্যগুলোর মধ্যে দেশজ দ্রব্য চলাচলের ক্ষেত্রে শুল্ক বা কর জাতীয় কোনো রকম বাধা নিষেধ থাকবে না। অর্থাৎ যদি পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের অংশের কোনো প্রদেশের মধ্যে শুল্ক বা কর জাতীয় ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। এবং সর্বশেষ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতার মধ্যে যেটি ছিল তা হচ্ছে যে অঙ্গরাজ্যগুলোকে বিশেষ বিদেশে নিজ নিজ বাণিজ্যিক প্রতিনিধি প্রেরণ এবং স্বস্বার্থে বাণিজ্যিক চুক্তি সম্পাদনের ক্ষমতা থাকবে। শেষত আমরা দেখব যে ষষ্ঠ দাবি ছিল আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা, অর্থাৎ প্রত্যেকটি প্রদেশ নিজ নিজ প্যারামিলিটারি বাহিনী গঠন করতে পারবে, যার মাধ্যমে সে তার আঞ্চলিক সংহতি এবং রাষ্ট্রতন্ত্র রক্ষার জন্য শাসনতন্ত্র রক্ষার জন্য সংবিধানে স্বীয় ক্ষমতা নিজস্ব ক্ষমতা থাকবে। এটি ছিল ষষ্ঠ দাবি। মূলত এই ৬টি দাবির উপর ভিত্তি করেই ৬ দফা প্রণীত হয় এবং এটি ছিল তৎকালীন বাঙালিদের উপর পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠীর যে নিপীড়ন, অত্যাচার এবং বৈষম্যের প্রতি সমাধান প্রদান করা একটি সনদ, যে কারণে একে বাঙালির মুক্তির সনদ বলা হয়। এই ৬ দফা দাবি বাঙালির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে এই ৬ দফা দাবির মাধ্যমেই মূলত পরবর্তীতে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ৭০-এর নির্বাচনে জয়, পরবর্তীতে ৭১ সালে বাংলাদেশ মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে। তো আমরা এই ৬ দফা এই কারণে গুরুত্বপূর্ণ যে ৬ দফার দাবিসমূহ পাকিস্তান সরকার মেনে নেয়নি, কিন্তু ৬ দফার দাবিসমূহ ছিল তৎকালীন প্রতিটি বাঙালির প্রাণের দাবি এবং এই ৬ দফার বাস্তবায়ন মূলত হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই ছিল আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। পরবর্তী ক্লাসে আমরা ৬ দফার ঐতিহাসিক গুরুত্ব নিয়ে কথা বলব। আজকের ক্লাসে থেকে আমি তোমাদেরকে বাড়ির কাজের জন্য ২টি বিষয় দিয়েছি, যে কোন প্রেক্ষাপটে ৬ দফা হয়েছিল তা সংক্ষেপে লিখে তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিবে এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে করতে পারো, আমি তার উত্তর দিয়ে দেব। এবং আরেকটি কাজ হচ্ছে যে ৬ দফার দাবির কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অথবা বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা সম্বন্ধে হাতে লিখে কমেন্টে ছবি তুলে দিয়ে দিবে, আমি সেটি দেখে সেখানে আমার মন্তব্য লিখে দেব। সবাইকে আজকের মতো আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।